কাকে চান? আমি একটু মিসেস শারমিন হায়দারের সঙ্গে দেখা করতে চাই। উনি কি আপনার আত্মীয়? না, একটা চাকরির ব্যাপারে কথা বলতে চাই। অ্যাপয়েন্টমেন্ট করা আছে? না। কিছু মনে করবেন না, আপনাকে তার সাথে অফিসে দেখা করতে হবে, এটাই উনার হুকুম। আমি ওনার অফিসে গিয়ে জেনেছি উনি 7 দিন ধরে অফিসে যাচ্ছেন না, তাই বাড়িতে এলাম। আসুন, ভেতরে আসুন। আপনি বসুন, আমি আসছি। একজন লোক আপনার সাথে দেখা করতে চান। বলে দাও দেখা হবে না, নেক্সট মানডে অফিসে আসতে বলে দাও। ওকে ম্যাডাম। গফুর মিয়া? জি ম্যাডাম। ঠিক আছে, আসতে বলো। ওকে ম্যাডাম। ম্যাডাম আপনাকে উপরে যেতে বলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে? জি, আমি শামীম চৌধুরী। শামীম চৌধুরী? আমার বাবার নাম আরিফিন চৌধুরী। আপনার সাথে। আরিফিন চৌধুরী? বাবার পুরাতন বন্ধু বান্ধবরা সবাই এই ভুলটা করেন। কম বয়সে নাকি বাবা একদম আমার মতো দেখতে ছিলেন। হ্যাঁ, একদম তোমার বাবার মতো। তাই আমিও তোমাকে প্রথম দিকে চমকে উঠেছিলাম। ও সরি, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো বসো। তা তোমরা ক ভাই বোন? আমি একাই। কি করছো এখন? এখনো কিছু করছি না, মাস 3 হলো ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরিয়েছি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে জায়গা খালি নেই, তাই ভাবছিলাম ভালো কোনো প্রাইভেট ফার্মের চান্স পেলে জয়েন করব। কিসের উপর পড়েছো ইঞ্জিনিয়ারিং? সিভিল। ভেরি গুড। তা তোমার বাবা কেমন আছেন? অনেকদিন হলো তাকে দেখি না। বাবা তো নেই। নেই মানে? গত মাসের 30 তারিখে তিনি মারা গেছেন। কি হয়েছিল? পেপটিক আলসার। খাওয়া দাওয়ার কোনো রেগুলারিটি ছিল না। আমি এখানে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতাম, উনি থাকতেন দেশের বাড়িতে। তোমার মা? তিনিও নেই, 5 বছর হলো। মার মৃত্যুর পর থেকে আসলে বাবার এই অনিয়মটা শুরু হয়। মারা যাবার 4-5 দিন আগে কথায় কথায় আমাকে বলেছিলেন আমার চাকরির ব্যাপারে যেন আপনার সঙ্গে যোগাযোগ করি। ওনার কাছ থেকে আপনার ঠিকানাটা পেয়েছি। দেখতে দেখতে কত কিছু ঘটে গেল। আমরা 3 জন একসঙ্গে পড়াশোনা করতাম, মানে তোমার বাবা, আমার হাজবেন্ড আর আমি। কত ঘনিষ্ঠ ছিলাম আমরা। মাম্মি, এই অসময়ে তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে। সরি, পরিচয় করিয়ে দিই,
শামীম চৌধুরী। এর বাবা, আমি আর তোমার বাবা একই সাথে পড়তাম। ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ। দ্যাট মিন্স তোমার বন্ধুর ছেলে। ইঞ্জিনিয়ার, এবছর পাশ করে বেরিয়েছে। দেখে কিন্তু একদম মনে হয় না, কি মনে হয়? মনে হয় কলেজ কুইন। তাই নাকি? কিছু মনে করো না, তাড়াহুড়োর মতো তো তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমার মেয়ে রিটা, তোমারই মতো একমাত্র, ফ্যাশন ডিজাইন নিয়ে দিন রাত মেতে আছে। ও, আজ বিকেলে কিন্তু ওর বুটিকের উপর একটা এক্সক্লুসিভ শো হচ্ছে। কয়েক মাস আগে পত্রিকায় ওনার একটা ছবি দেখেছি। এক্সপোর্ট ফেয়ার উপলক্ষে কি একটা প্রোগ্রাম করেছিলেন। ইন্টারেস্টিং। আপনি দেখছি অনেক কিছুরই খবর রাখেন। ভেরি মাচ ইন্টারেস্টিং। আরেকদিন বসে আপনার সাথে চুটিয়ে গল্প করা যাবে। আজ পারছি না। মাম্মি চলি, চলি কলেজ গোয়িং। ও সরি, ইঞ্জিনিয়ার সাহেব, বাই। এইটা এলে আবার এক্ষুনি বেরোবে? মাম্মি, তুমি কিন্তু আমাকে একটা প্রমিস করেছিলে, যেদিন আমার ফার্স্ট শো হবে সেদিন তুমি আমাকে একটা সারপ্রাইজ দেবে। ভুলে গেছো নিশ্চয়ই? হুম, মোটেই ভুলিনি। আচ্ছা, তোমার গাড়িটা কোথায় রেখে এসেছো বলো তো? কেন, গাড়ি বারান্দায়? এখন ওখানে গিয়ে দেখবে একটা লেটেস্ট মডেলের গাড়ি। ওয়াও, থ্যাংক ইউ মাম্মি, ইউ আর সো সুইট। ঠিক আছে, আর অয়েলিং করতে হবে না, এখন যাও। চলি মাম্মি, নতুন গাড়ি দেখলে তানবীরের মাথাটা একেবারে ঘুরে যাবে। চলি চলি ইঞ্জিনিয়ার সাহেব, চাও। পাগল মেয়ে। আমি বরং আজ উঠি। সে কি, এক্ষুনি যাবে কেন? খাওয়া দাওয়া সেরে তারপর যাবে। আজ থাক, আর একদিন না হয় খাবো। ঠিক আছে, তুমি কাল সকালে আমার অফিসে যাবে, আমি বলে দেব। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশন আর বায়োডাটা নিতে ভুলো না কিন্তু। জি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবার প্রয়োজন নেই, ওটা আপনজনের জন্য নয়। তুমি তো আমার পর্ণ। আজ তাহলে আসি। এসো। ঠিক ওর বাবার মতো, হাঁটা চলা, কথা বলা একই ভঙ্গি। শারমিন হায়দার স্পিকিং। ভাবি, সাব্বির, কি ব্যাপার? কিছু পেপার পাঠাচ্ছি অফিস থেকে, ওগুলো দেখে সই করে দিও। ঠিক আছে, শোনো, হাতের কাছে কাগজ কলম আছে? হ্যাঁ, নিচ্ছি। কাল সকালে তোমার কাছে একটা ছেলে যাবে। হ্যাঁ, ওর নামটা লিখে রাখো, শামীম চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ার। লিখেছ? হ্যাঁ, লিখেছি। তো কি করতে হবে তাকে? অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার। তা কোথায় অ্যাকোমোডেট করবো তাকে? ওকে প্ল্যানিং ডিভিশনে দিয়ে দাও। কিন্তু ওখানে তো কোনো ভ্যাকেন্সি নেই। ভ্যাকেন্সি নেই, ক্রিয়েট করো। এক কাজ করো, ইকবালকে কনস্ট্রাকশন সাইটে ট্রান্সফার করে দাও, আর ওর জায়গায় শামীমকে দিয়ে দাও। তাহলে ও 7 তারিখের সময় কাজ করার সুযোগ পাবে। কাজের অভিজ্ঞতা আছে? নেই, ঢুকলে অভিজ্ঞতা হয়ে যাবে। তাতে তোমারও তো দরকার কি? ডু জাস্ট হোয়াট আই সে। ওকে। সময় এবং অবস্থা মানুষের সঙ্গে মাঝে মাঝে কাজের তামাশা করে। পারলে না রে ফিন, পারলে না তোমার অহংকার আর আত্মমর্যাদাকে রক্ষা করতে। অবশেষে তুমি না এলে কি হবে? তোমার ছেলেকে তো আসতেই হলো হায়দার কনস্ট্রাকশনের সাইনবোর্ডের নিচে। রিটা, প্রেস কনফারেন্সের সময় একটা ব্যাপার আমি খুব লক্ষ্য করেছি। কি? সবাই তোমাকে নিয়ে এমন ব্যস্ত ছিল যে আমাদের মডেলদেরকে কেউ নোটিশই করছিল না। হ্যাঁ, লক্ষ্য করলেও না বোঝার ভান করেছি। বাহ, তোমার চোখ দেখছি সর্বত্রই বিচরণ করে। ন্যাচারালি,
সোসাইটিতে চলতে গেলে চোখ কান খোলা রেখে চলতে হয়। যাই বলো এটা, প্রেস কনফারেন্সে তুমি কিন্তু দারুণ রিয়াক্ট করেছো। নেক্সট উইকে সবকটা গসিপ ম্যাগাজিন বের হবার পর দেখো না, ফ্যাশন ওয়ার্ল্ডের সেলিব্রিটি বনে যাবে তুমি। আমি তো ঠিক করেছি আমার পত্রিকায় তোমাকে আমি এমন ভাবে প্রজেক্ট করব যে, আচ্ছা রিটা, তুমি তখন এমন ভাবে গাড়ি চালাচ্ছিলে, আমি তো একদম ভয়ে অস্থির। তানভীর, তুমি একটা ভিতুর ডিম। জানো তো 12 বছর বয়স থেকে আমি গাড়ি চালাই, আর এটা তো আমার কাছে একটা খেলনা মাত্র। রিটা, আমার ব্যাপারে তোমার কি ধারণা? তুমি কি বলতে চাইছো ঠিক বুঝতে পারলাম না। না মানে, এই সুন্দর গাড়িটার মতো আমিও কি তোমার জীবনে একটা খেলনা? খেলা শেষ, খেলনাও শেষ। তানভীর, তুমি না একেবারে একটা ছেলে মানুষ। ছেলে মানুষ না, ভুল বললে, পুরুষ মানুষ। আচ্ছা ঠিক আছে, পুরুষ মানুষ। এখন চলো ওখানে গিয়ে বসি। ওকে, চলো। এটা শোনো তানভীর, তুমি আমার খুব কাছের বন্ধু, রিয়েল ফ্রেন্ড। তোমার এরকম বন্ধু তো আর অনেক রয়েছে। তোমার মতো কেউ নয়। তাছাড়া আমি তেমন ভাবে কারোর সাথে মিশিও না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইউ আর মাই ট্রু ফ্রেন্ড। থ্যাংক ইউ রিটা, থ্যাংক ইউ। সরাসরি সত্য কথাটা বলবার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। চলো। এই মেনিমুখ পুরুষগুলো সব একই স্বভাবের। দুদিন ফ্র্যাঙ্কলি মিশতে না মিশতেই প্রেম নিবেদন করে বসে। তোমার এই লাগামহীন চলাফেরা কিন্তু একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। মাম্মি, তুমি কি শুধু আমাকেই বকবে না কিছু একটা করবে? মাম্মি প্লিজ কিছু করো। থাক, হয়েছে। তোমার এই সীমাহীন আবদার রাখতে গিয়ে একদিন আমাকে শেষ হয়ে যেতে হবে। শোনো, তানভীরকে কাল আমার সঙ্গে দেখা করতে বলো। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ মাই সুইট মাম্মি। না না, ইটস অল রাইট। এতে মনে করার কি আছে, জেনে রাখলাম ভালোই হলো। হ্যাঁ, এই স্পেসিফিকেশনের কোনো মালের দরকার হলে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই। সাব্বির, বসো। থ্যাংক ইউ ভাবি। ইমরানের ভাইটা পেয়েছো? কি ব্যাপার, তুমি দেখছি ওর পুনর্বহালের জন্য সুপারিশ করেছো? আর বলো না ভাবি, এমন ভাবে হাতে পায়ে ধরা শুরু করেছে। তবে এই যাত্রা তার যে শিক্ষা হয়েছে, আমার মনে হয় জীবনও সে আর এ পথে পা বাড়াবে না। সাব্বির, ব্যবসার খাতায় ব্যক্তিগত আবেগের কোনো আশ্রয় কিংবা প্রশ্রয় নেই, সেটা অন্তত তোমার ভালো করে জানা উচিত। কারণ তুমি শুধু এই কোম্পানির জেনারেল ম্যানেজারই নও, 20% শেয়ার হোল্ডারও। কিন্তু ব্যাপার হয়েছে কি জানো ভাবি? কোনো ব্যাপার হয়নি। আমরা আলাপ করছি ইমরান আহমেদ নামক একজনের বরখাস্তপত্র নিয়ে, যিনি আমাদের কোম্পানির একজন ঊর্ধ্বতন বিক্রয় কর্মকর্তা ছিলেন। 70,000 টাকার কারচুপিতে ধরে তাকে আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বরখাস্ত করেছি, এবং এই যে ব্যাপারটা, সেটা আমরা পেপারও ফ্ল্যাশ করেছি। ঠিক আছে ভাবি, আমি আমার সুপারিশ উইথড্র করছি। আবারও তুমি ব্যক্তিগত আবেগের আশ্রয় নিলে? তার মানে আমার উপর রাগ করে তুমি তোমার সুপারিশটাকে উইথড্র করছো? মহা মুশকিলের ব্যাপার। উইথড্র করতে দেবে না, গ্রহণও করবে না, তাহলে করবেটা কি শুনি? যা করা উচিত তাই করব, তবে সবকিছু বিচার বিবেচনা করে, তোমার মতো হুট করে নয়। সাব্বির, আমার বাবার হাতে গড়া এই প্রতিষ্ঠান প্রথম থেকেই তিনি খুব যত্ন করে চালাতেন। তারপর তোমার ভাই এলেন। আমাদের বিয়ের পর তোমার ভাই এই প্রতিষ্ঠান চালাতেন।
বাবা ছিলেন শুধুমাত্র নামে চেয়ারম্যান। তারপর তুমি জয়েন করলে। তোমার ভাইয়ের মৃত্যুর পর আমি হলাম কোম্পানির চেয়ারপারসন। সে থেকে আমিই চালাচ্ছি। তোমার কাছে আমার একটা প্রশ্ন, কোম্পানির বিগত দিনের ফাইলগুলি ঘেটে একবার দেখো তো, এই কোম্পানি কোনো ডিসিশন একবার নেওয়ার পর সেটা চেঞ্জ করা হয়েছে? দেখেছি, নেই। তারপরেও বলো আমাকে এটা করতে। এখন আর বলবো না। তাহলে আগে বলেছিলে কেন? ভেবেছিলাম তুমি কোমলহৃদের একজন মেয়ে মানুষ, তাই গলে যাবে। কিন্তু এখন দেখছি অনেক কিছু শিখে ফেলেছো। বাধ্য হয়ে শিখতে হয় অনেক কিছু। তা যা বলেছ, তোমার মতো এফিশিয়েন্ট আরো কয়েকজন দেশে থাকলে। শাট আপ। ভুলে যেও না আমি তোমার বস। সরি বস। তো সাব্বির, এবার বলো তো আমাদের নতুন ছেলের প্রোগ্রেস কিরকম? কি ব্যাপার বস, নজরটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সে তুমি বুঝবে না। অ্যাজ ইউ প্লিজ বস। এবার কি আমাকে উঠতে হবে? উঠলেই খুশি হব। ওকে বস, রাইট দেওয়ার জন্য ধন্যবাদ। গর্ত কোথাকার। জি, আমাকে বলছেন? না স্বামী, বসো। ধন্যবাদ। কেমন চলছে তোমার কাজকর্ম? খুব ভালো ম্যাডাম। ভালো হলেই ভালো। ম্যাডাম শব্দটা ব্যবহার না করলেই বোধহয় ভালো শোনাবে। অফিসের সবাই তো তাই বলেই ডাকে, এমনকি সাব্বির সাহেবও। তুমি তো আর সবাই নও। অফিসের অন্যদের সামনে ডাকলেও যখন কেউ থাকবে না, কি বলে ডাকবো? আন্টি বলে ডাকলেই খুশি হব। ঠিক আছে, তাই বলেই ডাকবো। তুমি কি মেসে থাকো? জি, মানে ভাবছি সামনের মাসে কোনো বাসা দেখে শিফট করব। সাব্বিরকে আমি এখনই বলে দিচ্ছি, আমাদের অফিসের রেস্ট হাউসের ভিআইপি রুমে তোমার থাকার ব্যবস্থা করে দেবে, এবং আজই। কিন্তু ওখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। সুবিধা অসুবিধার কথা নয়, প্রেস্টিজটাই দেখার ব্যাপার। যাকে কালই শিফট করবে, আর রিক্সায় চড়ে অফিসে আসবে না। ট্রান্সপোর্ট পুল থেকে তোমার জন্য রোজই গাড়ি যাবে, বুঝতে পেরেছ? জি, অশেষ ধন্যবাদ আপনাকে। আমি কি এবার যাব? অবশ্যই যাবে, তবে কথায় কথায় ধন্যবাদ কথাটা অন্তত আমার ব্যাপারে চলবে না। এটা অন্যদের জন্য জমা রেখো। আর একটা কথা, কোন রকম অসুবিধা হলে তুমি আমাকেই জানাবে। জি আচ্ছা। তানভীর, তোমাকে মাম্মি বাসায় দেখা করতে বলেছে। বলো কি, হঠাৎ তোমার মাম্মি আমাকে কেন ডাকলেন? আই হ্যাভ নো আইডিয়া। বলো কি? সত্যি বলছি, আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে খালামার সঙ্গে দেখা করব। চলো চলো। তারপর বলো তানভীর, কেমন চলছে তোমার কাজকর্ম? কেটে যাচ্ছে কোন রকমে খালাম্মা, বোঝেনি তো রিপোর্টারের চাকরি। তোমার মতো একজন রুচিসম্পন্ন স্মার্ট শৌখিন ছেলে কিভাবে যে এত সব মেনটেন করো আমার ভাবতে সত্যি অবাক লাগে। তাছাড়া তোমার বন্ধু মহলও তো বেশ বড়। কিছু তো করার নেই খালাম্মা। আচ্ছা, মোটরসাইকেল কেনা বাবদ তুমি অফিস থেকে যে লোন নিয়েছিলে সেটাও নাকি এখনো পরিশোধ করতে পারছো না? খালাম্মা, আপনি দেখছি আমার ব্যাপারে অনেক খোঁজখবর রাখেন। তুমি রিটার বন্ধু, তাই তোমাকে নিয়ে মাঝে মধ্যে একটু ভাবি। তানভীর, তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে ব্যবসায় আসতে পারো। খালাম্মা, আমি ব্যবসা করবো আপনার সঙ্গে? আগে পুরো প্রস্তাবটা শোনো, তারপর বিবেচনা করে তোমার মতামত আমাকে জানিও। জি বলুন, আমি শুনছি। আমরা সাপ্তাহিক একটা গসিপ ম্যাগাজিন বের করব। সেখানে
খেলাধুলা, সাহিত্য এসবের পাশাপাশি ফ্যাশন নিয়ে একটা নিয়মিত বিভাগ থাকবে। তুমি হবে সেই বিভাগের নির্বাহী সম্পাদক এবং 25 ভাগ মালিক। কেমন লাগছে প্রস্তাবটা শুনতে? শুনতে ভীষণ ভালো লাগলো, ভাবতে গিয়ে গা কাটা দিয়ে উঠছে। সহকারী সম্পাদকের টেবিল না ছুঁয়ে 1 লাভে নির্বাহী সম্পাদক। খালাম্মা, এটাই বা কম কিসের? আমার মনে হয় সে যোগ্যতা তোমার আছে। সম্পাদক হবার মতো যোগ্যতা থাকলেও 25 ভাগ মালিক হবার মতো অর্থনৈতিক যোগ্যতা আমার নেই, সেটা আপনিও জানেন ভালো করে। আসলে ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। সময় হলে সবকিছু ঠিকই বুঝতে পারবে। খালাম্মা, আপনি আমার জন্য এত কিছু করবেন? করব, শুধু তোমার জন্য নয়, আমার জন্য। আমি শুধু এই ব্যবসাতে অর্থনৈতিক অংশীদারি থাকব। তুমি সবকিছু চালাবে, চুক্তিপত্রটা অবশ্য আমরা সেভাবেই তৈরি করে নেব। তুমি রিটার প্রত্যেকটা এক্সিবিশন সুন্দর করে প্রজেক্ট করবে তোমার পত্রিকায়। এতে সত্যিকারের ব্যবসাও হবে, সাংবাদিক হিসাবে তুমিও প্রতিষ্ঠিত হবে, আর আমার রিটারও সুনাম হবে। এবার কিছুটা বুঝতে পেরেছি। কি ভাবছো, গ্রহণ করবে প্রস্তাবটা? যেহেতু আমি পাগল নই, গ্রহণ না করার প্রশ্নই ওঠে না। তাহলে আমরা একমত এবং একত্রিত হলাম উভয়ের স্বার্থ রক্ষার খাতিরে। কি বলো? জি। তানভীর, আমার আজ একদম সময় নেই, উঠতে হবে। আমি রিটাকে পাঠিয়ে দিচ্ছি, তোমার সঙ্গে গল্প করবে। আচ্ছা। রাজকন্যাকে না পেলেও রাজত্বের সিকিভাগ তো পাওয়া যাবে, এটাই বা মন্দ কি? তানভীর, মাম্মি তোমাকে এই চাবিটা দিতে বললো। এটা আমার পুরনো গাড়ির, আমি তো এখন নতুনটা চালাই। মাম্মি বললেন তোমার নাকি এখন অনেক ছুটোছুটি করতে হবে, তাই সুবিধা হবে, এই আর কি। আই তানভীর, কি ভাবছো? ভাবছি এত সুখ সইব কি করে। এই কথা? আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলেন বুঝি? না মানে আপনি হঠাৎ। আমি কি আসতে পারি না? আমি ওরকম কিছু বলিনি। ভেতরে ঢুকতে দেবেন না দরজা থেকে বিদায় দেবেন? ও দেখুন, আসুন ভেতরে আসুন। ওয়াও, আপনি দেখছি মেয়েদেরকে হার মানাবেন। জি মানে? ব্যাচেলারদের ঘর এত সুন্দর করে সাজানো থাকে, আপনার এই ঘর না দেখলে আমি বিশ্বাসই করতাম না। অনেকদিন হোস্টেলে থেকে পড়াশোনা করেছি তো, তাই এগুলো করাটা অভ্যেস হয়ে গিয়েছে। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। বসছি। আপনি কেমন মানুষ বলুন তো? আজ 3টি মাস হলো এখানে আছেন, কিন্তু একবার আমাদের বাড়ি গেলেন না। কাজের ঝামেলায় থাকি তাই যাওয়া হয় না। তাছাড়া প্রয়োজন ছাড়া যাওয়াটা কেমন দেখায়, শুধু শুধু আপনাদের বিরক্ত করা। যা ভেবেছি তাই। কি ভেবেছেন? অর্থাৎ ইনভিটেশন ছাড়া আপনি যাবেন না। চলুন চটপট তৈরি হয়ে নিন। কোথায়? আমাদের বাসায়। মাম্মি আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে পাঠিয়েছেন? কি ব্যাপার? সেটা আপনার বসকেই জিজ্ঞাসা করুন। আমাকে নিয়ে যেতে পাঠিয়েছে এই পর্যন্তই। কই যাবেন না?
যাবো না তা তো বলিনি, আপনি শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? ড্রাইভারকে পাঠিয়ে দিলেই তো হতো। আমার কষ্ট নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। চলুন। একটু বসুন, আমি তৈরি হইনি। মনে হচ্ছে খুব স্যাড মিউজিক শুনেন। শুনতে ভালো লাগে তাই মাঝে মধ্যে শুনি। এই মুহূর্তে আপনি আমার উপর খুব রেগে আছেন, তাই না? আপনার উপর শুধু শুধু রাগ করবো কেন? এই যে আপনার উইকেন্ডে সমস্ত প্রোগ্রামগুলো ভন্ডুল করে দিলাম তার জন্যে। আপনি হয়তো ভেবে বসেছিলেন কোনো বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবেন অথবা অন্য কোথাও হুল্লোড় করে বেড়াবেন। কত কিছু থাকে আপনাদের পুরুষদের মাথায়। ওরকম কোনো পরিকল্পনা আমার ছিল না। তাছাড়া কোনো মেয়ের সঙ্গে সেরকম কোনো বন্ধুত্ব আমার গড়ে ওঠেনি। হ্যাঁ, আপনি না আসলে অবশ্য বেরোতাম, এক বন্ধুর বাসায় যেতাম। আরো কয়েকজন বন্ধু বান্ধব আসে ওখানে উইকেন্ডে। এই কার্ড খেলতাম, হই হুল্লোড় করে গল্প গুজব করতাম, তারপর খেয়ে দিয়ে ওখানে হয়তো ঘুমিয়েও পড়তাম। কাল সকালে উঠে বাসায় ফিরতাম, এর বেশি কিছু নয়। আপনাদের পুরুষদের কি মজা, যখন ইচ্ছে যেখানে খুশি চলে যেতে পারেন, আড্ডা ইয়ার্কি মেরে সারা রাত কাবার করে বাড়ি ফিরতে পারেন। আর দেখুন, আমরা কিছু করতে গেলেই একেবারে তুলকালাম কাণ্ড বেঁধে বসে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? জানি না। আমার এক এক সময় মনে হয় মেয়ে না হয়ে যদি পুরুষ হয়ে জন্মাতাম তাহলে দারুণ মজা হতো। মাম্মি যতদিন বেঁচে আছেন ততদিন জীবনটাকে এনজয় করতাম, 2 হাতে খরচ করতাম, তারপর অবশ্য ব্যবসার হাল ধরতাম। মেয়ে হয়ে হয়েছে যত জ্বালা। আমি আনন্দিত। কি জন্যে? আপনি পুরুষ হয়ে জন্মগ্রহণ করেননি তাই। তাতে আপনার লাভ কি হতো? আপনার মতো সব মেয়ে যদি তাদের ইচ্ছে অনুযায়ী পুরুষ হয়ে জন্মগ্রহণ করে, তাহলে আমাদের মতো পুরুষদের জন্মদান করার মতো কোনো মেয়ে তো আর অবশিষ্ট থাকবে না। ধ্যাৎ, আপনার আনন্দিত হবার কারণটা আমি ভেবেছিলাম অন্য কিছু। চলুন। ব্যাপারটা যে এমন ভাবে জমবে তা আমি কল্পনাই করিনি। এ কথাটা তোমাকে বোধহয় আমি আগেও বলেছি, বাস্তব অনেক সময় কল্পনাকেও হার মানায়। ভেবে দেখুন খালাম্মা, মাত্র 2 মাস হলো আমাদের পত্রিকা বেরিয়েছে, এরই মধ্যে প্রতি সংখ্যাতে আমাদের সার্কুলেশন বাড়াতে হয়েছে। চালিয়ে যাও যেভাবে চলছে। দোয়া করবেন খালাম্মা। নিশ্চয়ই। আজ আমি চলি খালাম্মা। আসসালামু আলাইকুম। গুড আফটারনুন মিস্টার শামীম। শুনলাম তোমার কি একটা সমস্যা হয়েছে। সমস্যার সমাধানে যাচ্ছি পরে, তার আগে তোমার একটা ধন্যবাদ পাওয়া একান্ত দরকার। ধন্যবাদ মানে? এই যে আপনি থেকে তুমিতে আসার জন্য।
আর সমস্যার কথা যেটা শুনেছো সেটা হচ্ছে আজ রাতে একটা পার্টিতে যেতে হবে। তাতে সমস্যার কি হলো? ওমা, কোন ড্রেসটা পরে যাব সেটাই তো সিলেক্ট করতে পারছি না। একজন ফ্যাশন ডিজাইনার হয়ে সমস্যাটা ওখানেই। আমার কাজ অন্যকে সাজানো, নিজেকে নয়। তাই বাধ্য হয়ে তোমাকে ডাকা। চলো। চলো। Hi, sweetheart. How are you? ইন বিটুইন গুড অ্যান্ড ব্যাড। তুমি কেমন আছো? Same with me, honey. Sweet and sour. থ্যাংক ইউ। ব্যাপারটা কি রিটা? কোন সাগরে এতদিন ডুব দিয়েছিলে? লং টাইম নো সি। আর বলো না, কদিন ধরে ভীষণ কাজের চাপ ছিল। শেষ পর্যন্ত ওয়ার্কিং ওম্যান হয়ে যাবে নাকি? হতে পারলে দোষটা কোথায়? তা যা বলছো। তারপর বলো তোমার নতুন কালেকশনের খবর কি? তুমি তো এলে না এক্সিবিশনে, সোফার সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। আমি আরো শুনলাম সাম ইঞ্জিনিয়ার নাকি তোমার রিসেন্ট ক্যাটালগের অনলি কালেকশন। জিশান, আমরা বাইরের দিকে যত আধুনিক হই না কেন, ভেতরটা কিন্তু এখন আমাদের সংস্কার আবরণে ঢাকা পড়ে আছে। আরে বাবা, সিম্পলি জোক করলাম, তাতেই সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস। কথাটা অন্য কেউ বললে আমি এত সিরিয়াসলি নিতাম না, কারণ তোমাকে আমি একজন আমার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মনে করি। একজন ঘনিষ্ঠ বন্ধু শুধু একজন বলা যায় না। যায়, যদি আমরা একজন থেকে শুধু একজন এই পথ পেরোতে পারি। সেদিন কি আদৌ আসবে? মেবি ইয়েস, মেবি নো। মেবি রেইন, মেবি স্নো। গার্মেন্টস ফেস্টিভ্যালের কোনো খবর রাখো? জি খালাম্মা, আমাদের দেশে এই প্রথমবারের মতো হচ্ছে। 10 জন ডিজাইনারের মধ্য থেকে 2 জনের ওয়ার্ড্রপ সিলেক্ট করা হয়েছে আর প্যারিস ফেস্টিভ্যালে পাঠানোর জন্য। কারা থাকবেন এই সিলেকশন বোর্ডে? 5 জন বিচারক রয়েছেন, তারাই চূড়ান্ত রায় দেবেন। যে কোনোভাবে তাদের প্রভাবান্বিত করে। জি। রিটার ওয়ার্ড্রপ যাতে কোনো অবস্থাতেই বাদ না পড়ে। বাই দেম অল বাই এনি মিনস। বুঝতে পেরেছি খালাম্মা, আর বলতে হবে না। আই লাইক ইট। তুই শিখতে শুরু করেছো তানভীর? থ্যাংক ইউ খালাম্মা। ইউ আর ওয়েলকাম। খালাম্মা, আমি তাহলে আজ উঠি। এসো, বাই। আসসালামু আলাইকুম। হ্যালো। শামীম চৌধুরী স্পিকিং। হ্যালো। কে কে তুমি? ভিতর ডিম। ও তুমি? হ্যাঁ, ছুটির দিনটা মাটি করবার জন্য ফোনটা করলাম। কিরকম? কাপড় চোপড় পরে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, বাইরে বেরোতে হবে। কোথায় যেতে হবে? হ্যালো হ্যালো। পাগল। খালাম্মা, রিটার ব্যাপারটা যদি আরেকটু স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাও। আমার মেয়েকে নিশ্চয়ই তোমার চেয়ে আমি ভালো চিনি। ওর উশৃঙ্খলতা দিনকে দিন বেড়েই চলেছে। সেদিন পার্টিতে এক ফটোগ্রাফার ওকে একটা ছবি তোলে, গোপনে বেসামাল অবস্থার ছবি। আমি বহু কষ্টে সেগুলো আমার কাছে এনেছি, আর একটু হলেই সেসব ছবি পত্রিকায় চলে আসতো। আপনি বিশ্বাস না হলে দেখুন।
খালাম্মা? রিটার উপর সবসময় নজর রাখবে। নিশ্চয়ই খালাম্মা, আপনি একটু ভাববেন না, ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন। খালাম্মা, আমি তাহলে আজ আসি। এসো। তাহলে হিটটা আমাকেই দিতে হবে। গফুর, গফুর, আমায় ডেকেছেন? রিটা কোথায়? ছিল তো এখানে। অথচ এখন নেই। ও ঘরে কখন থাকে তুমি বলতে পারো? জানলেও তো বলবে না। আমি বলি না, মানে আপনি সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, এত বড় বাড়িতে ও একা থাকে কি করে? তাই মাঝে মধ্যে একটু 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 বাইরে যাই, এই তো। আজ থেকে বিশেষ কোনো প্রোগ্রাম ছাড়া রিটা বাইরে যাবে না। ঠিক আছে, তাই হবে। শোনো, জি বলেন। রিটার উপর সবসময় নজর রাখবো। ইম্পসিবল। আমি কি ছেলে মানুষ যে কোথাও হারিয়ে যাব? ছেলে মানুষ না হলেও মেয়ে মানুষ তো না। কই, এতদিন তো কোনো অসুবিধা হয়নি। কেউ হয়তো তোমার মায়ের কানে কিছু লাগিয়েছে, তুমি কোনো চিন্তা করো না। দেখো, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। না, জুসটুকু খেয়ে নাও। না, আমি খাবো না। লক্ষ্মী মা আমার, খেয়ে নাও। কি ব্যাপার, তুমি অসময়ে এখানে? ঠাট্টা রাখো। রাখলাম। একটা প্রশ্নের উত্তর দেবে? জানা থাকলে নিশ্চয়ই দেব। এসবের মানে কি? কথা নেই বার্তা নেই, সাব্বির আঙ্কেল ডেকে নিয়ে আমাকে 7 দিনের ছুটি দিয়ে দিলেন, অথচ অফিসে এখন ভীষণ কাজ। তাই নাকি? হয়তো তোমার সাব্বির আঙ্কেল মনে করেছেন গত 1.5 বছরে তুমি একদিনও ছুটি নাওনি, তোমার বিশ্রামের প্রয়োজন, তাই। কিন্তু তুমি এসব কথা আমাকে বলছো কেন? আমি কি তোমার অফিসের বস? জিজ্ঞেস করছি কারণ আন্টি আমাকে ডেকে নিয়ে বললেন তোমার সঙ্গে বেড়াতে যেতে। তাই বলো? মাম্মি প্ল্যান তাহলে তাই? তার মানে তুমি কিছুই জানো না? না, আমি মাম্মিকে বলেছিলাম কদিনের জন্য একটু বেড়াতে যাব। হয়তো তিনি মনে করেছেন একা একা যাব, কোথায় কি ঘটিয়ে ফেলবো, কোনো বিপদ আপদ হতে পারে, তাই হয়তো তিনি তোমাকে আমার সাথে দিতে চাচ্ছেন, আমার উপর গার্জিয়ানগিরি ফলাতে। বিশ্বাস করো, আমি আর কিছুই জানতাম না। তার মানে উনি তোমাকে আজকাল একদম বিশ্বাস করতে পারছেন না? অথচ মজার কাণ্ড দেখো, আমার ব্যাপারে তিনি তোমাকেই বেশি বিশ্বাস করছেন। মেয়ে হয়ে জন্মেছ, এখনো মা হতে পারোনি, হলে বুঝতে ওনার মাথা ব্যথার কারণ। তুমি বুঝি হয়েছো? অফিসের কত জরুরি কাজ ফেলে আমাকে আসতে হয়েছে জানো? বারে না বললে জানবো কি করে? একটা ইনডোর স্টেডিয়ামের প্ল্যান তৈরি করছি আমরা, আগামী পরশু টেন্ডার, কয়েকশো কোটি টাকার কাজ। আমার অ্যানালাইসিস ভুল হলে কাজটা হয়তো আমাদের হাত থেকে ফসকে যাবে। গত 45 বছর ধরে হায়দার কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সি ফার্মের কাজ ঠিকঠাক ভাবে চলছে। তুমি ছিলে না, কোনো অসুবিধা হয়নি। আগামীকাল অথবা আগামী সপ্তাহে তুমি থাকবে না, তাতেও কোনো অসুবিধা হবে না। মাঝখান থেকে তুমি নিজেকে ভীষণ প্রয়োজনীয় মনে করছো, তাতে শুধু শুধু ব্লাড প্রেশারকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। এখন তোমার লেকচার থামিয়ে বলো কবে বেড়াতে যাবে? কালই চলো। তুমি সাঁতার জানো? জানি। তুমি? জানি, কিন্তু এখন পারবো না। কেন? সুইমিং পুলে সাঁতরি অভ্যেস, এখানে ভয়েই মরে যাব। জায়গাটা খুব নির্জন। হ্যাঁ, নীরব নিথর, এক বিশাল শূন্যতায় ভরপুর। শহরের যান্ত্রিক কোলাহল থেকে অনেক দূরে। হঠাৎ কোনো শব্দ এসে কানকে ঝালাপালা করে দেয় না।
এক প্রশান্তিতে ডুবে আছে সবকিছু। স্বামী, বলো। একটা বোঝাপড়া করবার জন্য আমি কিন্তু তোমাকে এখানে নিয়ে এসেছি। কি বোঝাপড়া করার জন্য তুমি আমাকে এত দূরে নিয়ে এসেছো এই বৃষ্টির মধ্যে? কি আর করব বলো, তুমি যখন খোলস ছেড়ে বেরোবেই না, তখন আমাকেই উপযাজকের ভূমিকায় অবতীর্ণ হতে হলো। হেয়ালি রেখে স্পষ্ট করে বলো কি বলতে চাও। তাহলে স্পষ্ট করে তোমাকে বলেই ফেলি। আমি ভাবলাম আপনি থেকে তুমিতে আসতে তোমার লেগেছে 12 মাস, আর একটু এগোতে তোমার হয়তো 12 বছরই লেগে যাবে, আর ততদিনে আমি বুড়ি। তাই ভাবলাম তোমার আমার মাঝে বোঝাপড়াটা হয়েই যাক। তাছাড়া মাম্মি কি চান এতদিনে নিশ্চয়ই তা বুঝতে পেরেছো। কিছুটা বুঝতে পেরেছি। এ ব্যাপারে তোমার মতামত কি? রিটা, এরকম হুট করে একটা সিদ্ধান্ত নিলে পরে আমাদের দুজনকে অনুতাপ করতে হবে। হুট করে সিদ্ধান্ত নিতে তোমাকে কে বলেছে? আমার কি মনে হয় জানো, আমরা দুজন দুজনের জন্য নই। তোমার এরকমটা মনে হবার কারণ কি? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবে? বলো। আমাকে ভালোবাসো? বাসি। সত্যি? এক বর্ণ মিথ্যে নয়। কেন? কি বললে? কেন আমাকে ভালোবাসো? তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি। তোমার তো বেশ কয়েকজন বড়লোক বন্ধু আছে। আছে, বর্তমানে 3 জন। তাদের কাউকে ভালোবাসতে পারো না? বিয়ে করতে পারো না? পারি, তবে তাদের কাউকে তোমার মতো আপন ভাবতে পারিনি। বিশ্বাস করো, তোমাকে ভালোবাসার, তোমাকে বিয়ে করার বা তোমার প্রতি আকৃষ্ট হওয়ার কোনো ইচ্ছে আমি স্বপ্নেও কল্পনা করিনি। বরঞ্চ তোমাকে আমি মোটেই সহ্য করতে পারতাম না। তাই নাকি? হ্যাঁ, যে কোনো পুরুষ আমার রূপ দেখে পাগল হবে, আমার অর্থ প্রতিপত্তির প্রতি লালায়িত হবে, আমার খ্যাতি দেখে মুগ্ধ হবে। আমি সবসময় এটাই চিন্তা করতাম। বলতে পারো এটা আমার ব্যক্তিগত অহংকার বোধ। তুমি একমাত্র পুরুষ যে আমাকে অবহেলার চোখে দেখছে, আমাকে পাত্তাই দেয়নি, আমার সাথে মিশবারও চেষ্টা করেনি, যা কিনা আমি আমার পরিচিত পরিবেশে কখনো কল্পনাই করতে পারতাম না। তোমার এরকম নিষ্ক্রিয় ভাব আমাকে মনে মনে জেদি করে তোলে। তাই আমি তোমাকে টিজ করতাম, তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে এক ধরনের আনন্দ পেতাম। আশ্চর্য, আমি তো এ ব্যাপারে। তোমার কোনো দোষ নেই, আজ বুঝতে পারছি। বিভিন্নভাবে খুঁজিয়েও দেখতাম তুমি নির্বিকার, তখন খুব অবাক হতাম। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানো, মনের অজান্তে তোমাকে জ্বালাতন করাটাই আমার প্রিয় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আর কখন যে তোমাকে আমি এভাবে ভালোবেসে ফেলেছি। স্বামী, বলো। আমি আমার মনের কথাটা সরাসরি তোমাকে বললাম, এবার তুমি তোমার মনের কথাটা আমাকে বলতে পারো। তবে একটি কথা, দয়া করে আমাকে দয়া দেখিও না। আমি শুধু তোমার অনুভবের কথাটাই জানতে চাচ্ছি। কি জানতে চাও বলো। আমাকে ভালোবাসো? না। কারণটা জানতে পারি? কারণ তোমাকে নিয়ে সংসার করার জন্য যে আর্থিক সচ্ছলতার প্রয়োজন আমার তা নেই। তাতে কিছু যায় আসে না, টাকা পয়সার অভাব আমার মোটেই নেই। আমার অনেক কিছু যায় আসে। কেন, তোমার নেই বলে? না, ঠিক তা নয়। ভনিতা করো না। আসলে
তুমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগছো। তা না হলে রিটা, এর আগে কোনো মেয়ের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে মিশিনি, মেশার সুযোগও পাইনি। তোমার সঙ্গে মিশে একটু একটু করে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আজও আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি বুঝতে পারি আমাদের দুজনের এই ভালোবাসার পরিণতি কখনো সুখের হতে পারে না। কেন কেন? কারণ আমাদের দুজনের মানসিকতায় অনেক তফাৎ। আমি যদি অ্যাডজাস্ট করে নিতে পারি তারপরও? অসম্ভব। আবেগের বশবর্তী হয়ে তুমি কথাটা বলছো, কিন্তু রূঢ় বাস্তব যখন সামনে এসে দাঁড়াবে তখন তুমি তোমার কথা রাখতে পারবে না। শুধু শুধু আমরা দুজন কষ্ট পাব। এই হয় রিতা। তার চেয়ে আমরা দুজনে যেমন দুজনের বন্ধু আছি, ভবিষ্যতেও তাই থাকবে। আমাকে আর বোঝাতে হবে না। তোমার মতো একজন ন্যারো মাইন্ডেড একটা ছেলের সাথে কি করেছে আমার বন্ধুত্ব হলো, ভাবতেই আমার অবাক লাগে। ওকে বাই। আরে শামিম, তুই বস। কি ব্যাপার, তোর ট্যুর কমপ্লিট? শালা, চাকরি পেলে তোর মতো একটা। তা কেমন কাটলো তোদের প্রেম বিহার? ভালো। দে না ওরকম একটা চাকরি জুটিয়ে। এই কাঠখোটা জীবন আর ভাল লাগছে না। আমার চাকরিটাই তোকে দিয়ে দেবো। তাহলে তো তোর ভিলেন হয়ে যাবো রে। কিরে, এরকম গুম মেরে গেলি যে? শেষ করে এলাম। শেষ করে এলি? কি শেষ করে এলি? ওর সাথে সম্পর্ক। ভালোই করেছিস। আমি জানতাম, তোকে আগে বলিনি। ওসব বড় লোকদের। না রে, ওর কোনো দোষ নেই। আমি ভেবে দেখলাম ওর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু কিন্তু তোর বসের রিয়াকশনটা কি হবে একবার ভেবে দেখেছিস? দেখেছি। এতদিন তো মার চেয়েও বেশি দরদ দেখিয়েছেন, আজ হয়তো মাসির কাছেই হার মানবেন। তা যে বলেছিস। আমার মনে হয় প্রথম ধাক্কাতেই চাকরিটা যাবে, আর চাকরি গেলে নিবাসটাও যাবে। আপাতত কয়েকদিন তোর এখানে থাকতে পারলেই হলো, তারপরে আস্তে ধীরে চাকরি একটা জুটিয়ে নেওয়া যাবে। তখন আবাসেরও একটা ব্যবস্থা হয়তো। তোর যখন খুশি আমার এখানে চলে আসতে পারিস, কিন্তু তার আগে তোর বসের সঙ্গে বোঝাপড়াটা করে নে। তাই করতে যাচ্ছি এখন। যাবার আগে থাকার ব্যবস্থাটা কনফার্ম করে গেলাম, যদি এক্ষুনি তাড়িয়ে দেয়। তা যা বলেছিস। ওকে দোস্ত, শেষ সিনটা করে আয়। সরি দোস্ত। এই ঘটনার জন্য না রে, তোকে আজ বেস্ট অফ লাক বলতে না পারার জন্য। মিসেস হায়দার স্পিকিং। হোয়াট? কি বললে? ট্রাইডেন্ট ইন্টারন্যাশনাল পেয়ে গেছে টেন্ডারটা? বাট হাউ? কি বলছো? আন্ডারকোট করলেই হলো? অ্যানালাইসিস জেনুইন কিনা দেখতে হবে তো। তুমি এক কাজ করো, সলিসিটরকে বলো আমাদের অ্যাপিল রেডি করতে। ডু জাস্ট হোয়াট আই সে। রাবিশ। ভেতরে আসতে পারি? এসো শামীম, এসো। ওয়ালাইকুম আসসালাম, বসো। শামীম, তোমার সঙ্গে কি রিটার ঝগড়া হয়েছে? ও কি আপনাকে কিছু বলেছে? না, ও বলেনি, একটু আপসেট মনে হলো। সে যাকে। শামীম, জি বলুন। তুমি তো জানো রিটা আমার একমাত্র মেয়ে। জি। ছোটবেলা থেকে সে খুব আদরে আদরে মানুষ হয়েছে। তাছাড়া ওর ড্যাডি মারা যাবার পর থেকে ওর আদরটা আরো বেড়ে গেছে। অনেকটা বলতে পারো আমি বেশি আদর দিয়ে দিয়ে ওর মাথাটা খেয়েছি।
এখন আমার একটাই ভাবনা, একটা ভালো ছেলের সঙ্গে রিটার বিয়ে দেয়া। জি। তাই আমার একান্ত ইচ্ছে, মানে তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমার মনে হয় রিটাও তোমাকে। কিন্তু এই বিয়েতে আমাদের দুজনের কেউই বোধহয় সুখী হতে পারবো না। আমার মনে হয় রিটার সমকক্ষ সমমানসিকতার কোনো ছেলের সঙ্গে বিয়ে হলে ও সুখী হতে পারবে। তুমি অনর্থক নিজেকে ছোট ভাবছো। আরে তুমিও তোমার ছেলের মতো। আপনি কিছু মনে করবেন না, আমি ঘর জামাই হতে পারবো না। আমি তোমাকে ঘর জামাই হতে বলিনি। আপনার অবর্তমানে এই বিশাল ঐশ্বর্যের মালিক হবে আপনার মেয়ে রিটা। তখন ঘর আমাদের যেখানেই থাকুক না কেন, সর্বক্ষণ আমাকে তার অনুগ্রহের উপরই বেঁচে থাকতে হবে। তাই ভবিষ্যতের কথা ভেবে আমি কথাটা বলেছি। অর্থাৎ টাকা পয়সাই হচ্ছে সবকিছুর চাবিকাঠি, আর সেটা প্রচুর থাকাটা রিটার জন্য সাপে বর হয়েছে বলতে চাও? আমি আপনাকে। আচ্ছা, হায়দার কনস্ট্রাকশনের মালিকানা যদি কাল থেকে তোমার হাতে তুলে দিই, মানে আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি যদি আমি তোমার নামে লিখে দিই, তাহলে তো তোমার কোনো আপত্তি থাকবে না। মানে রিটার কর্তৃত্ব ফলানোর ভাবনাটাও তো তোমার থাকবে না, তাই না? সেটা রিটার প্রতি আপনার অন্যায় হবে। তাছাড়া যে সম্পত্তির উপর আমার কোনো অধিকার নেই, তা আমাকে কোনোদিনও সুখী করতে পারবে না। তার মানে এর পরেও তুমি তাকে গ্রহণ করবে না? আপনার সমস্ত কিছুকে পেছনে ফেলে যদি সে আমার কাছে আসতে পারে, তাহলে আমি জীবন দিয়ে হলেও চেষ্টা করব তাকে সুখী করতে। ইম্পসিবল, সেটা কোনোদিনও সম্ভব নয়। তুমি কি একটা পাগল? আমার প্রপার্টি আমার মেয়ের কোনো কাজে লাগবে না, সব চলে যাবে সরকারের হাতে, আর তোমার মতো একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের ছেলের সাথে আমার মেয়ে ঘর করবে? হাউ ডিয়ার ইউ সে লাইক দ্যাট? কমপ্লিটলি ইম্পসিবল, সেটা কোনোদিনও সম্ভব নয়। সেজন্যই তো বলছিলাম একজন ধনীর ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। হু আর ইউ টু অ্যাডভাইস মি? আমি কি এখন যেতে পারি? ইয়েস, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। শোনো, কাল অফিসে গিয়ে তোমার রেজিগনেশন লেটারটা সাথে করে নিয়ে এসেছি। আমি জানতাম ওটা আপনি চাইবেন। এই নিন। স্ট্রেঞ্জ। আপনার স্নেহ মমতা, আপনার দেওয়া চাকরি এতদিন আমাকে লালন করেছে। বাবা মা হারানোর পর আপনার মধ্যে আমি তাদের ছায়া খুঁজেছি। আমার অজ্ঞাতে আপনাকে কোনো আঘাত দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আশ্চর্য, এও কি সম্ভব? পারলাম না আরিফিন, পারলাম না। তোমার ছেলে আসলে তোমারই ছেলে। আমার অহংকারের দেয়ালকে ভেঙে দিয়ে আমারই ঘরে দাঁড়িয়ে আমাকে অপমান করে গেল। যেমন করে একদিন তুমি আমার বাবাকে করেছে। মানি ইজ এভরিথিং, মানি ইজ নট এভরিথিং। হয়তো দুটোই ঠিক। হাই রিটা, জিশান, আমাকে আসতে বলেছো কেন? বসুন। তারপর কেমন আছো? জাস্ট ফাইন। কিন্তু তোমার খবর কি? আজকাল ক্লাবে মোটেই আসছো না যে? প্যারিসে একটা ফেস্টিভ্যালে যাচ্ছি, দম ফেলার সময় নেই। আচ্ছা, তোমার ওই ইঞ্জিনিয়ারের খবর কি? কোন ইঞ্জিনিয়ার? ওই যে তোমাদের ফার্মে চাকরি করে, দ্যাট খেতমার্কা বয়। ওর সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। ইজ ইট? এতদিনে তুমি একটা সুন্দর ডিসিশন নিতে পেরেছো। আরে ও বেটা হলো একটা বিড়াল তপস্বী, তোমার চেয়ে তোমার ঐশ্বর্যের উপর ওর লোভ বেশি। কি করে বুঝলে?
এক্সপার্ট আই। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। ভেরি স্মার্ট। থ্যাংক ইউ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। জিসান, তোমাকে আমি এখানে আসতে বলেছি একটা বোঝাপড়া করবার জন্য। আরে আমি তো তোমার হাতে কোতল হওয়ার জন্য এক পায়ে খাড়া, তুমি বললেই আমি মাথা পেতে দেবো। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। আরে কি হয়েছে আমাকে খুলে বলবে তো, দেখবে এক চুটকিতে সব খতম করে ফেলেছি। আমার মাম্মি চান ওই খ্যাতমার্কা ইঞ্জিনিয়ারকে আমি বিয়ে করি। তাই নাকি? আমি চাই তোমাকে। এই নিয়ে গতকাল মাম্মির সাথে আমার একচুট হয়ে গেছে। তার ডিসিশন, আমি যদি তোমাকে বিয়ে করি সে তার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে। মাই গড, তাহলে তোমাদের সম্পত্তির কি হবে? কি আর হবে, কোনো কলেজ বা কোনো হাসপাতালকে ডোনেট করে দেবে। আমিও মুখের উপর বলে দিয়েছি, তোমাদের মতো অর্থের লোক জিসানের নেই, টাকা পয়সার অভাব আমারও নেই, জিসানেরও নেই। ও আমাকে। তুমি কিচ্ছু ভেবো না, এটা ওনার ক্ষণিকের রাগ মাত্র, দেখবে দুদিন পরে সব ঠিক হয়ে গেছে। না জিসান, ঠিক হবে না। তুমি মাম্মিকে চেনো না। অলরেডি সে ডকুমেন্ট তৈরি করে ফেলেছে, ট্রাস্ট তৈরি করবার জন্য সলিসিটারকে ডেকেও পাঠিয়েছে। তাই নাকি? তাহলে তো বেশ মুশকিল দেখছি। স্টিল ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? গাড়িটা রেখে এসেছি তো, একটু দেখে আসি। বসো। You are a wise fool, Jisan. হ্যালো, কেমন আছিস লাকি? আমার এনগেজমেন্টের কোনো খবর জানিস তুই? তোর এঙ্গেজমেন্ট কবে, কখন, কার সাথে? আমি তো কিছুই জানি না। না জানারই কথা, তুই বাইরে ছিলি। জিসানকে চিনিস? কেন চিনবো না? ওর বাবার পোল্ট্রি প্রজেক্ট আছে না? ঠিকই ধরেছিস। জানিস, এনগেজমেন্টের এক সপ্তাহ পরেই ও আমাকে না জানিয়ে ড্যাডির অফিসে গিয়ে হাজির। ওদের কোন একটা প্রজেক্টের লোন দরকার। জেনুইন গ্রাউন্ড না থাকায় ড্যাডি লোন স্যাংশন করতে পারেননি। ব্যাস, শুরু হলো যুদ্ধ। যুদ্ধ মানে? পুরোটা আগে শোন। তারপর ওর ফাদার টেলিফোনে ড্যাডিকে থ্রেট করলেন, লোন স্যাংশন না করলে এনগেজমেন্ট রিং ফেরত পাঠাবেন। আর ড্যাডিও আমাকে না জানিয়ে ব্যাংকে অন্যান্য কর্মকর্তাদের হাতে পায়ে ধরে লোনের ব্যবস্থা করে ফেললেন। ও মাই গুডনেস। তারপর? তারপর আর কি, আমি ড্যাডিকে বাধা দিলাম। ভেবে দেখলাম দিনে দিনে ওদের লোভ আরো বেড়ে যাবে, তার চেয়ে সম্পর্কটা শেকড় শুধু ইতি টানাই ভালো। অন্তত এতে করে ওদের লোভের পরিসমাপ্তি ঘটবে, আর আমিও বেঁচে যাব ওই লোভী শয়তানটার হাত থেকে। সরি লাকি, আমি খুব দুঃখিত। এসবের কিছুই আমি জানতাম না। ভালোই হলো সবকিছু জেনে, আমার খুব উপকারী হলো। তবে আমি আজ জিসানকে বোকা বানিয়ে ছেড়েছি। তোর সাথে আবার কি হয়েছে? দেখা হলে পরে বলবো তোকে। তোর সাথে আলাপ করে আমার খুব উপকারী হলো। রাখি। ভালোবাসি বলি হয়তো বারবার ছুটে এসেছে তোমার কাছে। কোনোদিন আর বিরক্ত করতে আসবো না এসে। তাই শেষবারের মতো দুটো কথা বলতে এসেছি আজ। আমার উপর তোমার আস্থা নেই বলেই হয়তো ফিরিয়ে দিয়েছ আমাকে বারবার, কিন্তু আমার অন্তর থেকে আমি তোমাকে বলছি, এই একদিন তুমি আমাকে ভালোবাসবে, আমাকে বিশ্বাস করবে, আমার কাছে ফিরে আসবে। সেদিন কোন দিন আমি ঠিক জানি না,
তবে আমি তোমার অপেক্ষায় থাকবো।